উনি নির্বাচন চাচ্ছে না বলেই উনি একটা কিংস পার্টি তৈরি করেছেন। ওনার কি প্রয়োজন ছিল একটা কিংস পার্টি তৈরি করার? এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস, যার কাছে আমাদের এত প্রত্যাশা, তিনি কেন বিচারপতি শাহাবুদ্দিন হতে পারলেন না? বিচারপতি শাহাবুদ্দিনের মতো উনি কেন নিরপেক্ষ হতে পারলেন না? ওনার ভিতরে এখন লোভ সৃষ্টি হয়েছে, উনি জি। ক্ষমতাকে আঁকড়ে রাখার চেষ্টা করেছেন। সেই জন্য উনি একটা পার্টি করেছেন। এত গুরুত্বপূর্ণ বিষয় থাকতে জাতীয় পার্টিকে টেনে আনলেন? এটা তো এখন আলোচনার কোনো বিষয় না রাজনীতিতে। পার্টির জাতীয় পার্টিটাও ছিল বিষয়টার মধ্যে, কিন্তু জাতীয় পার্টির নেতাকে দিয়ে শুরু করার কারণে পুরো সেগমেন্টের প্রথম সেগমেন্টে জাতীয় পার্টির আলাপে চলে গেল। তবে হ্যাঁ, ডেফিনেটলি সাবেক যেই দলটি 9 বছর এই দেশ শাসন করেছে সেই দলটির চেয়ারম্যানের বাড়িতে হামলা হওয়া, এটা অবশ্যই একটা বিষয় হওয়া উচিত। আমরা মনে করি, ভালো হোক মন্দ হোক। আপনি হ্যাঁ, কেন না বিষয় জাতীয় মনে করছেন না এটাকে? জাতীয় পার্টি এখন আলোচনার বিষয় না। আর জাতীয় পার্টির চেয়ারম্যান সাহেবের বাড়িতে হামলা, অবশ্য আমরা কোনো হামলাকে সমর্থন করি না। হুম। এখন ওনারা আসলে আওয়ামী লীগের দোসর ছিল, এবং আওয়ামী লীগের যে লুটপাটের রাজনীতিতে উচ্ছিষ্ট ভোগকারী হলেন এই জাতীয় পার্টি। তো হুম। জাতীয় পার্টির আজকে মাহবুবের একটা সুন্দর সুযোগ ছিল, যে কেন হুম। তারা স্বৈরাচারকে সাপোর্ট করেছিল, ফেসিস্টকে সাপোর্ট করেছিল, সেই কথাগুলি বলার সুযোগ ছিল। কিন্তু সেই সুযোগটি উনি না নিয়ে, আপনি কেন তাকে প্রশ্নটি করেছেন, উল্টা উনি একটু ক্ষুব্ধ হয়েছেন। ওনার এখানে কিন্তু পরিষ্কার করার মানে যে সুযোগ ছিল, যে হোসাইন মোহাম্মদ এরশাদকে এই সিএমএইচ এ কিভাবে তাকে তার উপর অ্যাটাক করা হয়েছিল, তাকে শারীরিকভাবে কিভাবে নির্যাতন করা হয়েছিল, এই বিষয়গুলি সে কিন্তু আজকে তুলে ধরতে পারত। আরেকটি বিষয়, যে এখানে পরবর্তীতে আপনি দেখেন 2014 যে নির্বাচন, 2014 নির্বাচনে কিন্তু আমরা দেখেছি যে হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব কিন্তু প্রথম একটু মানে চেয়েছিল জনগণের পক্ষে কথা বলার জন্য। এটা হুম। সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের কথাগুলি কিন্তু উনি বলা আরম্ভ করেছিল। এরপরে যখন ফাইনালি ওনাকে ওই যে সিএমএইচ বন্দি করে রেখে সেখানে যখন তার উপর টর্চার করা হলো, টর্চার করার পরে কিন্তু এটা গণেশ উল্টে গেল, এবং তারা এই স্বৈরাচারকে সাপোর্ট করে কয়েকটা সিট নিয়ে তারা আবার তাদেরকে অবৈধ নির্বাচনের বৈধতা দিয়েছিলেন। পরবর্তীতে আপনার যে নির্বাচনটা, তারপরেও কিন্তু দেখা যায় জি এম কাদের সাহেবও খুব ভালো ভালো কথা কয়েকদিন বললেন, যে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন উনি চান এবং জনগণের সাথে আছেন। পরবর্তীতে ওই ওনার মতো তাকেও জিম্মি করা হয়েছে। জিম্মি করার পরে কিন্তু উনি উনিও আপনার ওই ফেসিস্টকে সমর্থন করে কয়েকটি সিট নিয়ে, এবং ওই সিট নিয়ে ওনারা নাকি অনেক ব্যবসা করেছেন। হ্যাঁ, আর্থিক অনেক লেনদেনের কথা আমরা শুনেছি। এই বিষয়গুলি বলে, যদি আমি তো হুম। ওনাদের কেউ না, মাহবুব রহমান সাহেব এই কথাগুলি আজকে বললে, এবং এই কথাগুলি জনগণের কাছে বললে, জনগণ জানতে পেরে পারলে হয়তো জাতীয় পার্টির প্রতি তাদের একটু সহমর্মিতা হতো। সেগুলি উনি বলেনি। যাই হোক, আমি জাতীয় পার্টি নিয়ে আর হুম। বেশি কিছু বলতে চাই না, কারণ জাতীয় পার্টিকে এখন কোন রাজনৈতিক দল হিসাবে ওনারা যে হুঙ্কারটি দিয়েছেন, যে 64 জেলা থেকে লোক আনবেন, আনবেন কোথা থেকে, কিভাবে লোক আনবেন? আগে আওয়ামী লীগের সময় ভাড়াটে কিছু লোক আনতে পারতো, কারণ আওয়ামী লীগের কাছ থেকে ওনারা কিছু এই জন্য সহযোগিতা পাইতো, আর্থিক সহযোগিতা পাইতো, যে আমাদের কিছু লোক আনতে হবে বাইরে থেকে, এই জন্য আমাদেরকে আপনারা একটা মানে ভালো অ্যামাউন্ট দেন, আর্থিক সুযোগ মানে সুবিধা দেন। তখন হয়তো শেখ হাসিনা তাদেরকে সে আর্থিক সুবিধা দিত, তখন ভাড়া করে, ট্রাক ভাড়া করে কিছু লোকজন আনতো। এখন তো আর সেই সুযোগ নাই, তাদের ডাকে আর কেউ আসবে না। যেখানে আওয়ামী লীগই পালিয়ে গেছে, যেটা মেজর সাহেব বলেছেন, মেজর সাইফুল ওয়াদুদ সাহেব বলেছেন, যে তাদের আওয়ামী লীগই যেখানে রাস্তায় নামার কোনো সাহস পায় না, সেখানে জাতীয় পার্টির তো কোনো প্রশ্নে আসে না। সুতরাং আজকে আমি মনে করি জাতীয় পার্টির বিষয়ে এর চেয়ে বেশি কিছু না বলে, আমাদের যে মূল আলোচনাটি আমাদের এখন প্রয়োজন, যেটা আপনি বলেছেন অবশ্য, যে ডিসেম্বরের যে নির্বাচনের বিষয়টি, যদি হুম। আপনি বলেন তাহলে এই বিষয়ে একটু কথা জি, বলতে জি, চাই। হ্যাঁ। ডিসেম্বরের নির্বাচনের বিষয়টি, আর পাশাপাশি আমরা দেখেছি যে আজকেও আহ চিটাগং কমার্স কলেজে দেখেছি আমরা ছাত্রদল ছাত্র শিবির মুখোমুখি সংঘর্ষ পর্যায়ে চলে গেছে। এই যে একটা সাংঘর্ষিক রাজনৈতিক ধারা আবারও শুরু হতে যাচ্ছে, এটির ভবিষ্যৎ আপনি কিভাবে দেখেন একজন রাজনীতিবিদ হিসেবে, একজন সিনিয়র নেতা হিসেবে? বিএনপির কোনো দায় দেখেন না? কারণ শিবির এবং ছাত্রদলের এই সাংগঠনিক জায়গায় যাওয়ার প্রয়োজনীয়তাটা কি আসলে এই মুহূর্তে? আর পাশাপাশি নির্বাচন নিয়েও আপনাদের খুব কট্টর অবস্থান, একটা রিজিড অবস্থান আছেন, ডিসেম্বরেই হতে হবে। ডিসেম্বরে কেন হতে হবে? ডিসেম্বরের পরে গেলে সমস্যাটা কি একটু শুনতে চাই। না, আমার তো প্রশ্ন একটাই, যে ডিসেম্বরের আগে হলে সমস্যাটা কি?
ডিসেম্বরের পরে হলে ডিসেম্বরের সমস্যাটা আগে কি? হলে এই যে সরকার এবং জুলাই আগস্টের যে স্পিরিট ছিল যে সবাই যুদ্ধ করেছে, শেখ হাসিনাকে তাড়িয়েছে, শুধুমাত্র শেখ হাসিনার ওই রকম শাসন যাতে আর না দেখে, আর সেরকম শাসন না দেখার একমাত্র উপায় হলো একটা সংস্কার পরবর্তী বাংলাদেশ। যে সংস্কারটা করতে সময় লাগবে সেটি সেই শুরু থেকে চেয়েছে যে জুলাই, ডিসেম্বর অথবা জুন, কম সংস্কার হলে ডিসেম্বর, আর বেশি সংস্কার হলে জুন। সেখানে আপনারা শুধুমাত্র কম সংস্কারের দিকে কেন বারবার ঠেলে দিচ্ছেন? এটাই হলো বড় প্রশ্ন। এটা এ বিষয়ে আমরা স্পষ্টভাবে বলছি, সেটা হলো আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা, উনি একজন সজ্জন ব্যক্তি ছিলেন, উনি নোবেল বিজয়ী, উনি আমাদের দেশের একটি সম্পদ। আমরা সবাই ওনাকে সম্মানের আসনে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলাম, কিন্তু উনি ওনার মতো লোক, উনি কেন নিজে বিতর্কের সৃষ্টি করছে? ওনার বক্তব্যগুলি আজকে ওনাকে প্রশ্নবিদ্ধ করছে। উনি একসময় বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, পরবর্তীতে উনি ওনার অবস্থান আপনি একসময় পরিবর্তন। বলেছেন ডিসেম্বরের মধ্যে যদি কম সংস্কার চান তাহলে ডিসেম্বর, বেশি সংস্কার চাইলে জুন। এখন আপনারা কি কম সংস্কার চাচ্ছেন নাকি বেশি সংস্কার চাচ্ছেন? বিএনপির জায়গাতে আসলে বিএনপি কি চায়? এত সংস্কার তো আমরা সংস্কার করলে দেশকে ভালোভাবে সংস্কার করা দরকার। এখন হুম। এই সময়ের ভিতরে জুন হলেই সংস্কার হবে, ডিসেম্বরের মধ্যে সংস্কার করা যাবে না, এই যে একটা রিজিড অবস্থায় সরকার চলে গিয়েছেন। এখন আপনি সংস্কার করবেন, ভালো কথা, তো সংস্কার তো আমরাও চাই। রাজনৈতিক দল যারা আসবে তারাও তো হুম। সংস্কার করার প্রতিশ্রুতি নিয়ে আসতে চাচ্ছে, তারাও তো বলছেন যে আমরা সংস্কার করব। আমাদের দল থেকে, বিএনপি থেকে যে 31 দফা রাষ্ট্র সংস্কারে আমরা ঘোষণা। জনগণ মনে করে বিএনপি আসলে সংস্কার করতে পারবে না, কারণ বিএনপির এই যে এখন যা যা দেখছে, এই যে ছাত্রদল যা করছে বা শিবির যা করছে, মানে রাজনৈতিক দলগুলো আসলে সে সংস্কার করতে পারবে না, এটা সাধারণ মানুষ মনে করে। এমনটাই বোঝা যাচ্ছে জনগণের পক্ষ থেকে। সে কারণে মানুষ চায় যে বর্তমান সরকারই কিছুটা সংস্কার করুক। ঠিক আছে, জনগণ কারা? বিএনপি কি জনগণ না? বিএনপি তো জনগণই। সুতরাং বিএনপি তো দেশের একটা বৃহৎ অংশ। বিএনপি এখানে সংস্কারের কথা বলছে, যে আমরা 31 দফা সংস্কারের কথা বলে রাষ্ট্রের প্রতিটি অর্গানের কথা আমরা বলছি, প্রতিটি সেক্টরের কথা আমরা বলছি, যে এই সেক্টরগুলিতে আমরা সংস্কার করব। এখন আপনার এই সংস্কার, আমার নির্বাচন, আরেকটা হলো সংস্কারের সাথে নির্বাচনের তো কোনো আপনার টেনে আনার কোনো প্রশ্ন নাই। আবার বলা হয়েছে যে আপনার যে সংস্কার, নির্বাচন, আরেকটা কি জানি আছে যে সামনে, আহ, আরেকটা আছে, যাই হোক আমি আবার আসতেছি সেখানে। সুতরাং সংস্কার তো হবে। সংস্কার, আপনি সংস্কারের কথা বলে সংস্কার, আপনি এই যে 10 মাস হয়েছে, দশ হুম। মাসে আপনি কি সংস্কার, এটা আমি জানতে চাই। আপনি বলেন যে 10 মাসে এদেশে কি সংস্কার হয়েছে। সংস্কারের কথা বলে এটা কালক্ষেপণ করা হচ্ছে, টাইম হুম। কিল করে এক পর্যায়ে গিয়ে মানে একটা এরকম ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে। এটা একটা হুম। ষড়যন্ত্র হিসাবে দেশের মানুষ আমরা দেখছি। কি এখন কি দেখেন, ষড়যন্ত্র একটু শুনতে চাই। মানে আপনাদের কাছে কি মনে হচ্ছে যে সরকার কি করতে না, যাচ্ছে? ষড়যন্ত্র মানে কোনটা করতে যাচ্ছে সরকার? ষড়যন্ত্র করছেন, সরকারের যদি আপনার সদিচ্ছা থাকতো, সরকার এখানে স্পষ্ট হওয়া উচিত ছিল। আজকে দেখেন, আপনি জাপানে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা উনি বলছেন, ডক্টর ইউনূস সাহেব বলছেন যে একটি দল শুধু নির্বাচন নির্বাচন করছেন, অন্য হুম। দলগুলি কিন্তু চাচ্ছেন। আজকে দেখেন 53টি দল নির্বাচন চাচ্ছে। 53টি দল অবশ্য, সেটাই আমরা ওইভাবে আলোচনায় আমি নিতে চাই না, কারণ নিবন্ধিত দল আছে এখানে 10টি। দশটি হুম। নিবন্ধিত দল এখানে নির্বাচনের প্রশ্ন, সবাই একমত যে আমরা নির্বাচন চাই, কিন্তু উনি বলছেন যে একটি দল শুধু নির্বাচন চাচ্ছে। আর এখন আমাদের যে দল থেকে বলা হচ্ছে যে আসলে উনি নিজেই নির্বাচন চান না, এটা তো ক্লিয়ার। উনি নির্বাচন চাচ্ছে না বলেই উনি একটা কিংস পার্টি তৈরি করেছে। ওনার কি প্রয়োজন ছিল একটা কিংস পার্টি তৈরি করার? সংস্কার করবেন, করেন, আপনি দলগুলির সাথে আলোচনা করেন, রাজনৈতিক দলগুলির সাথে আলোচনা করেন যে আমরা এই সংস্কারগুলি করতে চাই। সেগুলি স্পষ্ট করে না বলে ওনারা কি করলেন, সংস্কারের নামে একটা কিংস পার্টি তৈরি করলেন। কিংস পার্টি তৈরি করে আমাদের যেই সমস্ত ছাত্ররা জীবন বাজি রেখে যারা আন্দোলন সংগ্রাম করেছে, একটা দেশকে একটা জায়গায় নিয়ে আসার জন্য, তারা যে আপনার জুলাই বিপ্লব করেছে, ফেসিস্টকে, ফেসিস্টের পতন হয়েছে, যেখানে আমাদের সক্রিয় অংশগ্রহণ ছিল, রাজনৈতিক দলগুলির সক্রিয় অংশগ্রহণ করেছে, আমরা অংশগ্রহণ করেছি, আমরা লোকবল দিয়েছি, আমরা সব রকমের সাহায্য করেছি, আমরা আর্থিক দিক দিয়ে তাদের সাহায্য করেছি, এবং সেগুলি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সেগুলি বলছেন যে বিএনপি এভাবে সাহায্য করেছেন। তাই সেগুলি করার পরে এখন আমরা সরকারকে বলেছি যে সংস্কারের জন্য এবং একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের জন্য যত রকমের সহযোগিতা লাগে আমরা করব। আমার দলের
ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তারেক রহমান সাহেব বলেছেন এই সরকারকে সহযোগিতার জন্য আপনারা প্রস্তুত থাকেন। কিন্তু আপনারা যেভাবে আপনাদের ভূমিকা রাখছেন, এতে অনেকে মনে করে সরকারকে আপনারা অতিরিক্ত চাপ দিচ্ছেন, সরকার যে সংস্কারের কার্যক্রম সেগুলি করতে ব্যাহত হচ্ছে আপনাদের কারণে। আপনারা এখন তো এমন একটা পর্যায়ে চলে এসেছে, আপনারা বলছেন যে সরকার যদি নির্বাচনের তারিখ না দেয় আপনারা দিবেন। এগুলি কি অতিরিক্ত চাপ নয়? না, সরকার যে অবস্থাতে চলে গিয়েছে এখন আপনার, তারা এখন এই ছাত্রদেরকে যে এখন চিন্তা করেন, ছাত্রদেরকে দিয়ে বিভিন্ন রকমের কথা বলছেন, উপদেষ্টাদেরকে দিয়ে বিভিন্ন রকমের কথা বলছেন, এবং উপদেষ্টাদের সরকারেও আছে, আবার তারা রাজনৈতিক দলেরও একজন কর্মী বা নেতা। তো আপনি যদি রাজনীতি করতে হয় আপনার উপদেষ্টা থেকে ছেড়ে এসে আসেন, এবং তাদের বিরুদ্ধে আজকে যে ছাত্ররা আমাদের মাথার তাজ হয়ে থাকতো, তাদের বিরুদ্ধে আজকে দুর্নীতির অভিযোগ কেন উঠবে? এটি শুনলে তো দেশবাসী, এখন মানুষ প্রথম দিকে তাদের জন্য যে দোয়া করেছে যে এই ছেলেগুলি ভালো, কিন্তু আজকে যখন শোনে, এবং ছাত্ররা জানেন আপনি ছাত্রদের ভিতরে এখন কয়টা ভাগ হয়েছে, কারণ তারা তো এটা চায়নি, তারা তো ছাত্ররা তো উপদেষ্টা হওয়ার জন্য আন্দোলন করেনি, তারা চেয়েছিল এই দেশকে একটা নতুন ইতিহাস এই দেশে গড়ে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে দেশটাকে একটা গণতান্ত্রিক সরকার কিভাবে প্রতিষ্ঠিত হবে সেগুলি তারা চেয়েছিল। কিন্তু সেটা দেখা গিয়েছে যে একটি অংশ তারা একটা লোভে পড়ে, প্রলোভনে পড়ে, কিছু উপদেষ্টার প্রলোভনে পড়ে আপনার তারা চলে গেল আপনার জি। ওই উপদেষ্টা পরিষদ। এখন উপদেষ্টা পরিষদে গিয়ে তারা যে কাজগুলি করছেন আজকে দেখেন, তারা বিতর্কিত হচ্ছেন, তাদের পিএসরা আজকে শত শত কোটি টাকার দুর্নীতির সাথে জড়িত হয়ে যাচ্ছে, তাদের বাবারা শত শত কোটি টাকার দুর্নীতির সাথে জড়িত হয়ে যাচ্ছে, টেন্ডারবাজির সাথে জড়িত হয়ে যাচ্ছে। ছাত্ররা কি এটা চেয়েছিল? আজকে অনেক ছাত্র এটাকে সমর্থন করে না, অনেকে এখন আবার রিজাইন দিয়ে এখান থেকে চলে যাচ্ছে। সেই জন্য এই ছাত্রদের বয়স কত, রাজনীতিতে তাদের বয়স কত, তারা খুবই মেধাবী ছাত্র, তারা আজকে বড় বড় কর্মকর্তা হবে, দেশের সরকারি কর্মকর্তা হবে, দেশকে ভালোভাবে পরিচালনা করবে, কিন্তু তাদেরকে রাজনীতিতে নামায় দেওয়ার পরে রাজনীতির জন্য তো তারা দুধের শিশু, তারা শিশু রাজনীতিবিদ আমি বলবো তাদেরকে, কারণ তাদের বয়স রাজনীতিতে 2 মাস বা 3 মাস এরকম। তো এই শিশু রাজনীতিবিদদেরকে নিয়ে আপনার একটা দেশ তো পরিচালনা করা তো সম্ভব না। শিশু রাজনীতি শিশুরাই তো দেশকে নতুন করে আপনাদের সামনে দ্বিতীয়বার স্বাধীন, তাদের ভাষায় যদি বলি, আহ উপহার দিয়েছে। সুতরাং তাদেরকে মতামত থাকতে পারে না দেশ পরিচালনায়, তাদেরকে অংশগ্রহণ থাকতে পারে না। তাদের তাদেরকেও বা আপনারা এই দৃষ্টিতে কেন দেখছেন? হুম। তাদের অংশগ্রহণটা যেভাবে থাকতে চেয়েছিল তারা তো মনে দেশবাসী করে সেভাবে যেখানে আপনাদের ব্যর্থতা হয়েছিল সেখানে তাদের সফলতা হয়েছে, যেখানে আপনারা ব্যর্থ হয়েছিলেন সেখানে তারা। ব্যর্থ হয়েছেন, তারা তো এখন বড় ব্যর্থ হয়েছেন, তাদের বিরুদ্ধে এখন দুর্নীতির অভিযোগ, তাদের বিরুদ্ধে মারামারির অভিযোগ, তাদের বিরুদ্ধে আপনি তাদের আত্মীয় স্বজনদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। এগুলি কেন হবে? এগুলি করার জন্য তো তারা দেশ স্বাধীন করেনি। এগুলি করার জন্য তাইলে আমরা বলবো যে তারা কি এই উদ্দেশ্য নিয়ে দেশ স্বাধীন করতে আসছিল? দেশে যে একটা আপনার রেগুলেশন যেটা হলো সেটা কি তারা এই উদ্দেশ্য করেছিল? সেই জন্য আজকে এই সংস্কারের বিষয় এখন এটা প্রশ্নবিদ্ধ। এটা আসলে সংস্কারের নামে কিভাবে আপনার বিএনপির মতো একটা রাজনৈতিক দল তাদেরকে কিভাবে দূরে ঠেলে রেখে এই সংস্কারের নামে ওই ছাত্রদেরকে নিয়ে আসবে, কিন্তু এটা তো সম্ভব না, দেশবাসী তো এটা মেনে নেবে না। সেজন্য আমাদের পরিষ্কার বক্তব্য হলো এখন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। আজকে যদি 1990 সনে, এটা আমি আপনার এখানে আরো 2বার বলেছি, 1990 সনে যদি আপনার 3 মাসে 90 দিনের ভিতরে যদি আপনার বিচারপতি শাহাবুদ্দিন সাহেব একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন দিতে পারে, সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকার, এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস যার কাছে আমাদের এত প্রত্যাশা, তিনি কেন বিচারপতি শাহাবুদ্দিন হতে পারলেন না? বিচারপতি শাহাবুদ্দিনের মতো উনি কেন নিরপেক্ষ হতে পারলেন না? ওনার ভিতরে এখন লোভ সৃষ্টি হয়েছে, উনি জি। ক্ষমতাকে আঁকড়ে রাখার করেছেন, সেই জন্য উনি একটা পার্টি করেছেন। উনি যদি পার্টিটাও না করতো তাহলে আজকে উনি বলতে পারতেন যে না আমি ঠিক আছে। এখন তার মানে উনি পার্টি সেই করাতে উনি রাজনীতিতে বা অংশগ্রহণ করা বা পার্টি করাটাই সবচেয়ে বড় ধরনের আপনাদের চক্ষুশূল হয়েছে, এবং আপনাদের এখন দেখা যায় তিনি মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে আমরা দেখতে পাচ্ছি। আমি আসছি আপনার কাছে, আমি আবারও আসবো।